হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো আমরা আজকে সলভ করাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 27/9/2022 এবং এটা সেকেন্ড শিফটের প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন আছে, মানে আমি টাফ বলবো না, মডারেট লেভেলেরই প্রশ্ন আছে, বাট তোমরা সলভ করে মজা পাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যদি দৈর্ঘ্য আই হয় এবং ব্যাসার্ধ আর হয় এবং পি রোধাঙ্কের একটি তারের রোধ কত হবে। মানে দেখো এখানে রোধাঙ্ক এবং আই আর আর দিয়ে যে আমাদের সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রের উপর বেস করে এখানে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। দেখো ক্লিয়ারলি একটা জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ, আমাদের অ্যান্সার কী হবে আগে তোমাদের বলে দিই, নিজেরা ট্রাই করো সলভ করার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো আমরা ফর্মুলা জানি কি, রোধের সঙ্গে যে ফর্মুলা হয় আমাদের রোধাঙ্কের, সেটা হচ্ছে আমাদের কি হয়, ইন্টু আমাদের লেন্থ, অর্থাৎ রোধাঙ্ক ইন্টু লেন্থ বাই আমাদের এ মানে হচ্ছে এরিয়া, অর্থাৎ ক্রস সেকশনের এরিয়া। ক্রস সেকশন কেমন, এইটা যদি তোমরা একটা এখানে রড ভাবো, মানে ধরো তামার রড, তার এই যে অংশটা রয়েছে এই অংশের ক্ষেত্রফলই হচ্ছে এখানে এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আর এটা দেখো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হয়, পাই আর স্কোয়ার হয়। তো আমরা এই এর জায়গায় যদি পাই আর স্কোয়ার পুট করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই যে এইটা রোধাঙ্কের যে মানে ছোটো একটা সিম্বল হয় সেটা হচ্ছে হয় RHO, ঠিক আছে, এটাকে এইভাবে ডিনোট করা হয়। তো এটা বাই তোমাদের পাই আর স্কোয়ার, এটা লিখলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, যেটা আমাদের দেখো প্রথম অ্যান্সারে আমাদের রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে কৃত্রিম বৃক্ক ব্যবহার করে নাইট্রোজেন বর্জ্য নির্মূল করার পদ্ধতিকে কি বলা হয়। দেখো আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ রেচনাঙ্গের পার্ট হচ্ছে নেফ্রন বা বৃক্কের অংশ। যদি বৃক্ক নষ্ট হয়ে যায়, তার মানে অনেক সময় নেফ্রনের কারণে নষ্ট হতে পারে, অনেক রকম কারণে নষ্ট হতে পারে, যেমন কোনো আঘাতজনিত কারণে নষ্ট হতে পারে, ইত্যাদি যদি ঘটে তখন আমরা শরীর থেকে আমাদের রেচন পদার্থকে কী করতে পারি না, বার করতে পারি না। আর বেশিরভাগ রেচন পদার্থ আমরা জানি নাইট্রোজেন ঘটিত হয় এবং সেটা বার করারও প্রয়োজন হয়, নইলে শরীরে দূষকের সৃষ্টি হবে এবং শরীর কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধি শরীর আসতে আরম্ভ করবে, ভেতর থেকে শরীর ভেঙে যাবে। তো এই ধরনের যে ব্যাপার আছে, এই ব্যাপারটাকে দূর করার জন্য যাদের বৃক্ক নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা হিমোডায়ালিসিসের প্রক্রিয়াকে ব্যবহার করি। তো অ্যান্সার হবে এখানে হিমোডায়ালাইসিস। ঠিক আছে, দেখো অনেকে না এরকম বলে যে আমি আজকে ডায়ালিসিস করতে গিয়েছিলাম, এই ডায়ালিসিস মানে অ্যাকচুয়ালি এইটাই হিমোডায়ালাইসিস। ঠিক আছে, তো হিমোডায়ালাইসিস কি একটু পরে বলে দিচ্ছি, তার আগে একটু তো বলেও দিয়েছি, তার আগে এইটা তোমাদের বলি, রাইনোপ্লাস্টি কী। দেখো রাইনোপ্লাস্টি হচ্ছে তোমার যদি নাকে কোনো প্রবলেম হয় তাহলে নোজ ট্রান্সপ্লান্টকে বলা হয় রাইনোপ্লাস্টি। ঠিক আছে, নোজ ট্রান্সপ্লান্টকে বলা হয় রাইনোপ্লাস্টি, মানে নাক সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। দেখো ট্রান্সপ্লান্টেশন কাকে বলা হয়, এই যেমন এখানে বললাম নোজ ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, এরকম হয়, অর্থাৎ শরীরের যে অংশ ড্যামেজড হয়, ঠিক আছে, সেই ড্যামেজড বা খারাপ হয়ে যাওয়া যন্ত্র বা শরীরের বিভিন্ন যন্ত্র, ঠিক আছে, জাস্ট এ মিনিট, শরীরের বিভিন্ন যে যন্ত্র আছে তাদের যদি কোনো প্রবলেম হয় শরীরের যন্ত্র, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশন ব্যবহার করি, অর্থাৎ একটা অর্গানকে সরিয়ে আরেকটা অর্গানকে সেখানে পুট করা হয়। নেক্সট হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম কি, তোমার হার্টে মানে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো আছে কি না। ঠিক আছে, হৃৎপিণ্ডে রক্ত চলাচল কি, রক্ত চলাচল সেটা ভালো আছে কি না, জাস্ট এ মিনিট, রক্ত চলাচল ভালো আছে কি না, এবং তোমাদের হৃৎপিণ্ডের যে চেম্বার আছে তাতে কোথাও কোনো বাধা এসছে কি না, হৃৎপিণ্ডের চেম্বারের যে স্বাস্থ্য সেটা দেখার জন্য আমরা জানি 4টে চেম্বার থাকে, 2টো অলিন্দ 2টো নিলয়, তাদের অবস্থা কেমন আছে সেটা দেখার জন্য এক্সরের সাহায্য নেওয়া হয় এবং এক্ষেত্রে একটা ডাইকেও ব্যবহার করা হয়, ডাইকেও ব্যবহার করা হয়। এই পদ্ধতিটাকে আমরা কি বলি, আমরা বলি অ্যাঞ্জিওগ্রাম। একে আর্টেরিওগ্রামও বলা হয়, কি বলা হয়, আর্টেরিওগ্রাম বলা হয় বা গ্রাফও বলা হয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এখানে আমাদের হবে হিমোডায়ালাইসিস। সো এটা এনসিইআরটিতে কী আছে একটু দেখে নেবো। এই যে তোমাদের পার্টটা রয়েছে এই পার্টটায় তোমাদের হিমোডায়ালিসিস সম্পর্কে বলা আছে। কি বলা আছে দেখো, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ হচ্ছে বৃক্ক। সংক্রমণ, আঘাত এবং বৃক্কে কম পরিমাণ রক্ত পরিবহনের মতো নানা কারণে বৃক্কের কিন্তু কার্যক্ষমতা নষ্ট হতে পারে। এর ফলে বিষাক্ত বর্জ্য দেহ থেকে না বেরিয়ে জমে যেতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো বৃক্ক যদি বিকল হয়ে যায় তখন কৃত্রিম বৃক্ক ব্যবহার করা যেতে পারে এবং এই ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কি করি, দেখো মেনলি এখানে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত রেচন পদার্থ আছে তাদেরকে বের করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু অভিস্রাবণ চাপকে ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবে এখানে ব্যাপন পদ্ধতি ব্যবহার করা হয় না, এখানে অসমো রেগুলেশন পদ্ধতিকে ব্যবহার করা হয়। ঠিক আছে, নিচে দেখো পুরো ব্যাপারটা এখানে রয়েছে। আর্টিস্ট মনে রাখবে আমাদের কিন্তু দেহে 180 লিটার মতো কিন্তু টোটাল রেচন পদার্থ তৈরি হয়,
তার মধ্যে মানে টোটাল মানে বলতে পারো যে ছাঁকনি করে তরল তৈরি হয়, ঠিক আছে, যেটা ছাঁকা তরল। এবং এই ছাঁকা তরলের মধ্যে কিন্তু মাত্র 2 থেকে 3 লিটার আমরা কি করি, প্রস্রাবের মাধ্যমে বাইরে বার করি। বাকিটা পুরোটাই কিন্তু আবার আমাদের যে বৃক্কের যে নালিকা আছে, দেখো নিচে লেখা রয়েছে যে সংবর্ত নালিকা আছে, সেই সংবর্ত নালিকার মাধ্যমে কি হয়, আবার পুনরায় আমাদের বৃক্কে ফিরে আসে। সুতরাং মানে আমাদের শরীরে ফিরে আসে। সুতরাং আমরা কিন্তু 178 লিটার মোটামুটি আমরা কিন্তু আবার পুনঃশোষণ করি, অর্থাৎ পুনরায় শুষে নিই। বাকি 2 থেকে 3 যেটা লিটার হয় সেটাই আমরা কিন্তু কী আকারে বার করি, প্রস্রাব আকারে বার করি। এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে। চলো এই পেজটা পড়ে নিও, তোমরা বেটার আইডিয়া পেয়ে যাবে। চলো আমরা নেক্সট পরেরটায় যাই। নেক্সট পরের প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে একটা তোমাদের জেডেন দেওয়া হয়েছে, তার সঙ্গে কপার সালফেট দেওয়া হয়েছে ZnSO4 এবং Cu। তো এটা কী ধরনের বিক্রিয়া, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে একটা সলিড আছে এবং তার সঙ্গে অ্যাকোয়াসকে বিক্রিয়া ঘটানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে একটার ঘরে আরেকটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ কপারের সঙ্গে সালফেট ছিল, এখানে দেখো জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে। আর দেখো কপার একা পড়ে আছে, একা পড়ে থাকলে সেটা কী ধরনের বিক্রিয়া হয় আমি তোমাদের বারবার বলেছি, পেডেও বলেছি, ফ্রিতে বহুবার বলেছি যে একা থাকলে সেটা কী বিক্রিয়া হয়। এবার নিজেরা অ্যান্সার দাও। অ্যান্সার কী হবে তোমাদের, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন নয়, কিন্তু দ্বি প্রতিস্থাপনে দুটোই অ্যাকোয়াস সলিউশনকে ব্যবহার করা হয়। এবং দ্বি প্রতিস্থাপনে একটা যেটা বেরোয় সেটা কিন্তু তোমাদের ডেফিনেটলি কী হবে, জলে অদ্রবীভূত একটা পদার্থ বেরোয়, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি প্রিসিপিটেট, ঠিক আছে, অর্থাৎ অধক্ষেপক, ঠিক আছে, অধক্ষেপণ হয় এখানে। জলে অদ্রবীভূত একটা পদার্থ কিন্তু এখানে আমরা পাই, তো যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অধক্ষেপণ বা অধক্ষেপক বলা হয়। নাউন করলে অধক্ষেপক হচ্ছে, আর ঘটনাটাকে কী বলা হয় আমরা বলি অধক্ষেপণ বলি, ঠিক আছে। এবার নেক্সট এখানে কী বলেছে দেখো, জিঙ্ক থেকে কপার সালফেট তৈরি হচ্ছে। ক্লিয়ারলি ভালো করে দেখো, জিঙ্ক থেকে কী তৈরি হচ্ছে, জিঙ্ক এবং কপার সালফেটের মধ্যে বিক্রিয়া ঘটানো হচ্ছে। দেখো কপার সালফেট বেরিয়ে যাচ্ছে, মানে কপার সালফেট থেকে কপার বেরিয়ে যাচ্ছে, আর তার জায়গায় কে ঢুকছে, জিঙ্ক ঢুকে যাচ্ছে এবং জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে এবং কপার একা পড়ে আছে। এটা কেন করা যেতে পারে, কারণ জিঙ্ক হচ্ছে কপারের থেকে বেশি রিয়াক্টিভ। আমরা জানি জিঙ্ক কপারের থেকে বেশি রিয়াক্টিভ, ফলে জিঙ্ক কপারকে তার ঘর থেকে বের করে দিতে পারে আর নিজে ওই ঘরে কী করে, ঢুকে পড়ে। এটা কোন বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। জিঙ্ক যেহেতু কপারকে প্রতিস্থাপিত করছে, ওই জন্য এই বিক্রিয়াকে কী বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি উত্তল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মিকে অভিসৃত করে। প্রশ্নটা অ্যাকচুয়ালি যেটা বলেছে সেটা হচ্ছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কোন বিবৃতিটা সঠিক সেটা বের করো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উত্তল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মিকে অবস্থিত করে। আমি আবারও বলবো, ভিডিওটাকে পজ করে তোমরা ট্রাই করতে পারো, কারণ এটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও। সো ভিডিওটাকে পজ করো, ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো বলছে যে উত্তল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিকে অবিস্তৃত করে। দেখো আলোকরশ্মি উত্তল দর্পণ দ্বারা অপসৃত হয়, অবিস্তৃত হয় না, এটা আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট বলছে অবতল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিকে অবিস্তৃত করে, এটা কারেক্ট। নেক্সট বলছে উত্তল দর্পণ সৎ এবং অসৎ উভয় ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে। আমরা জানি উত্তল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে, সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে না। অসৎ এবং ছোট প্রতিবিম্ব কে তৈরি করে, উত্তল দর্পণ তৈরি করে। নেক্সট বলছে অবতল দর্পণ সৎ এবং অসৎ উভয় ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি আর তোমাদের ডি কারেক্ট হচ্ছে, আমি যতদূর দেখতে পাচ্ছি। দেখা যাক, হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে বি আর ডি তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। এই দেখো বি আর ডি কিন্তু এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। কেন, কারণ দেখো উত্তল দর্পণ কিন্তু অবিস্তৃত করে না। উত্তল দর্পণ হচ্ছে এইটা, এ কী করে, এখানে আলোকরশ্মি লাগলে সেটা ডিফারেন্ট দিকে কী হয়, ছিটকে যায়। সেটা কী হয়, সেটা ডিফারেন্ট দিকে কী হয়, সেটা ছিটকে যায়। সো ডেফিনেটলি এটাকে আমরা অপসৃত বলি, অপসারিত হচ্ছে বলি, অবিস্তৃত তো বলি না। সেই জন্য এটা আমাদের অ্যান্সার হতে পারে না, কারণ এই জায়গাটাতেই মিস্টেকটা আছে। নেক্সট বলছে অবতল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মিকে অবিস্তৃত করে। ইয়েস, যদি কোনো আলোকরশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তখন সেটা কী হয়, তখন সেটা যেটা হয় দেখো এইভাবে আপতিত হচ্ছে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যখন আপতিত হয় তখন সেটা কী হয় তোমরা সবাই জানো, ফোকাস দিয়ে সেটা বেরিয়ে যায়। এই হচ্ছে তোমাদের মানে তোমার হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে প্রধান অক্ষ, এই লালটাই। এবং দেখো একটা আলোকরশ্মি যদি এইভাবে পড়লো, এটা কী হবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি যদি এইভাবে পড়লো, সেও কী করবে, সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি পড়লো, সেও কী হবে, সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এইখানে যে বিন্দু তৈরি হবে সেটাকে আমরা ফোকাস বলবো। এবং দেখো এটা একসাথে একই জায়গাতে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই মিলিতটাকে আমরা কি বলি, অবিস্তৃত বলি। তো এটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে, এটা কারেক্ট ছিল না। নেক্সট বলছে উত্তল দর্পণ সৎ এবং অসৎ উভয় ধরনের প্রতিবিম্ব তৈরি করে। উত্তল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে এবং সেটা ছোট প্রতিবিম্ব হয়, তো সৎ তো তৈরি করে না, সেটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। নেক্সট বলছে অবতল দর্পণ সবসময় সৎ এবং অসৎ তৈরি করে। ইয়েস, এবং অবতল দর্পণ কিন্তু বড় ছোট দুই টাইপের প্রতিবিম্বই তৈরি করতে পারে, বড় ছোট এবং সমান আকার।
এই 3 টাইপের প্রতিবিম্ব বেসিক্যালি অবতল দর্পণ দিয়ে তৈরি হতে পারে। তো এটা আমাদের কারেক্ট। সো এ আর ডি কিন্তু আমাদের বি আর ডি কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্নটা কিন্তু পেড কোশ্চেন্স, অর্থাৎ ভেরি ইজি কোশ্চেন্স। কী বলেছে দেখো, পেড, আমি পেড বলিনি, পিইটি। পেড কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে খুবই কমন কোশ্চেন্স, অর্থাৎ কোষের কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়। তোমরা জানো সে সুসাইডাল ব্যাগ কাকে বলা হয়, যেটা কি করে নিজেকে নষ্ট করে। কোষের মধ্যে এমন একটা অঙ্গাণু থাকে যে কি করে, কোষের মধ্যে কোনো জিনিস যেটা আনওয়ান্টেড, যেটা চাই না কোষের, সেটা যদি ঢুকে পড়ে তাহলে সেটা নষ্ট করার জন্য এক ধরনের থলেকে পাওয়া যায়, যেটা এক প্রকারের অঙ্গাণু এবং তার মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে, এবং সে কি করে ওই যে জিনিসটা, যেটা অবাঞ্ছিত জিনিস, তাকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয় এবং সেখানে উৎসেচক দিতে থাকে, এবং তার ফলে কী হয়, ও শুদ্ধ ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেই অর্গানিজমটাও নষ্ট হয়ে যায়, অঙ্গাণুটাও নষ্ট হয়ে যায়, এবং যেটা ঢুকেছিল সেটাও নষ্ট হয়ে যায়। তো অ্যান্সার কোনটা হবে? লাইসোজাইম অ্যান্সার হবে, লাইসোজোম অ্যান্সার হবে তোমাদের, দেখে নাও। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেন্ট্রোমিয়ার কী কাজে ব্যবহার করা হয়? দেখো সেন্ট্রোমিয়ার, আমি তোমাদের গাইডটা চেঞ্জ করে নিই। সেন্ট্রোমিয়ার মেনলি ব্যবহার করা হয় তোমাদের কোষ বিভাজনে, ঠিক আছে? কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম ব্যবহার করা হয়, কারণ সেন্ট্রোজোমের মধ্যে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার, ওই জন্য সেন্ট্রোমিয়ার কথাটা আমি বারবার একটু আগে বলছিলাম। কী থাকে? সেন্ট্রোমিয়ার থাকে, ঠিক আছে, যেটা কোষ বিভাজনের কাজে লাগে। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে ব্রেন হিসেবে কাজ করে, অর্থাৎ কন্ট্রোলার টোটাল কোষের ব্রেনকে, নিউক্লিয়াস। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেটা হচ্ছে এনার্জি হাউস বা পাওয়ার হাউস বলা হয়। এটাকে কী বলা হয়? একে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? পাওয়ার হাউস বলা হয়, কারণ এ কী করে, এ বেসিক্যালি কোষের যে শক্তি উৎপাদন অর্থাৎ এটিপি, সেটা কিন্তু এখানেই তৈরি হয়, ঠিক আছে? নেক্সট চলো পরেরটাতে। পরের কোশ্চেন কী বলছে দেখো, এটাও খুব কমন কোশ্চেন্স, কিন্তু এরপরে ভালো প্রশ্ন আছে। ল্যাকটিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস কী? দেখো ল্যাকটিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস হচ্ছে দই। দইয়ের থেকেই আমরা ল্যাকটিক অ্যাসিডকে পেতে পারি। চলো অ্যান্সার দেখো। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ল্যাকটিক অ্যাসিড তো দই থেকে পাওয়া গেল, ভিনিগারে কী পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে কী পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কমলালেবুতে কী পাওয়া যায়? আমরা জানি সাইট্রিক অ্যাসিড। কী পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? কমলালেবুতে। টমেটোতে কী পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, কী পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে, বিচুটি পাতায় পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে ইত্যাদি জায়গায় কিন্তু আমরা ফর্মিক অ্যাসিডকে দেখতে পাই। চলো নেক্সট পরেরটাতে। দেখো তোমাদের হয়তো মনে হতে পারে এই প্রশ্নটাও খুব কমন প্রশ্ন, কিন্তু নয়। নিজেরা অ্যান্সার করো, আমার ভিডিও না দেখে নিজেরা আগে ট্রাই করো, ট্রাই করার পরে সলিউশন দেখো। বলছে কার্বন যৌগগুলো গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কি? কার্বন যৌগগুলো গলিত অবস্থায়, দেখো এখানে যৌগ বলেছে, মৌল বলেনি কিন্তু। মৌল আমরা জানি একটা আছে কার্বনের, যেটা কিন্তু কি পরিবহন করে? তড়িৎ পরিবহন করে। তার নাম কি? তার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু কার্বনের মৌল, গ্রাফাইটের সংকেত হচ্ছে সি। সো গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, কারণ গ্রাফাইটে ফ্রি ইলেকট্রন পাওয়া যায়। তার মানে ডেফিনেটলি কার্বন যৌগগুলোতে ফ্রি ইলেকট্রন পাওয়া যায় না, সেই জন্যই কিন্তু কার্বন যৌগগুলো কী করতে পারে না? গলিত অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না। অ্যান্সার দেখে নাও, এখানে বলছে যে কার্বন যৌগের বন্ধনে কোনো আয়নের গঠন জড়িত নয়। আয়ন মানেই হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন বা আয়ন, ইলেকট্রন বা আয়ন এরাই কিন্তু তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন বা আয়ন তড়িৎ পরিবহন করে। কোনো মৌল যদি একটা করে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, তখনই সে কিসে পরিণত হয়? তখনই সে আয়নে কনভার্ট হয়। যেহেতু এর ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে না, তার ফলে এরা কিন্তু কী করছে না? এদের মধ্যে কোনো আয়ন তৈরি হয় না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো মিথেনকে নাও, ঠিক আছে? মিথেন একটা কার্বোহাইড্রোজেন যৌগ, অর্থাৎ মিথেনে একটা কার্বনের সঙ্গে কী থাকে? 4টে হাইড্রোজেন অ্যাডাপ থাকে। একটা কার্বনের সাথে কী থাকে? 4টে হাইড্রোজেন অ্যাডাপ থাকে। এখানে দেখো কার্বন কীভাবে তার ইলেকট্রন ত্যাগ করে রাখবে? কার্বন তো হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রনকে শেয়ার করে ফেলছে, প্রত্যেকটা লাঠি মানে দুটো করে ইলেকট্রন এখানে শেয়ার হচ্ছে। হাইড্রোজেন কার্বনকে একটা দিচ্ছে এবং কার্বন হাইড্রোজেনকে একটা দিচ্ছে, ফলে কারোর ইলেকট্রন এখানে কী থাকে না? ফ্রি থাকে না। আর ফ্রি না থাকলে সেটা ছেড়ে বেরোতেও পারে না, বা এখানে কার্বনের কোনো জিনিস দরকার নেই, ফলে কার্বন যে ইলেকট্রন নেবে তাও না, অর্থাৎ ইলেকট্রন গ্রহণও কার্বন করবে না, আবার ইলেকট্রন বর্জনও কিন্তু কার্বন কী করবে না? করবে না। যেহেতু ইলেকট্রন গ্রহণ বর্জন কোনোটাই কার্বন করে না, বা হাইড্রোজেনও করে না কার্বোহাইড্রোজেন যৌগে, ফলে কোনো আয়নই উৎপন্ন হয় না। আর আয়ন বা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন না থাকলে সেটা তড়িৎ পরিবহন করে না, ফলে গলিত অবস্থাতেও কিন্তু এ তড়িৎ পরিবহন করবে না। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কার্বনের যে যৌগ হয় তারা সমযোজী যৌগ হয়, তারা কিন্তু তড়িৎযোজী যৌগ হয় না। তো আয়নীয় যৌগ মানে তড়িৎযোজী যৌগ এটা তো নয়, তারা অসমযোজী নয়, তারা বেসিক্যালি সমযোজী যৌগ। সো এটাও কেটে যাবে। আর কার্বন যৌগের বন্ধনে আয়নের গঠন জড়িত, এটা কিন্তু ভুল। কার্বন যৌগের গঠনে আয়নের গঠন হয় না।
কেন হয় না? কারণ ইলেকট্রন না সে গ্রহণ করে না সে বর্জন করে। ইলেকট্রনগুলো তারা কী করে? একে অপরের সাথে শেয়ার করে নেয়। তুমি কোনো টাকা কাউকে দিচ্ছও না, কারোর কাছ থেকে নিচ্ছ না, তুমি কী করছো? একে অপরের সাথে যৌথভাবে একটা ব্যবসা খুলছো, ঠিক আছে? সেখানে দেওয়া নেওয়ার প্রশ্ন নেই, ঠিক আছে? সুতরাং এই ধরনের যৌথ ব্যবসা কে করে? কার্বন আর হাইড্রোজেন করে। তো এখানে আমরা বলতে পারি কার্বনের যৌগগুলো কিন্তু গলিত অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না। যেখানে এমন অনেক যৌগ আছে যারা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। যেমন তুমি যদি NaClকে নাও, মনে রাখবে NaCl যখন গলিত হচ্ছে বা জলে দ্রবীভূত হচ্ছে তখন Na+ এবং Cn- আয়ন দেয়। এই Cl- আয়ন এবং Na+ আয়ন এরাই বেসিক্যালি তড়িৎ পরিবহন করে। ফলে Na+ বা সাধারণ লবণের যে জলীয় দ্রবণ তা কিন্তু তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পরেরটাই চলো। পরের প্রশ্ন দেখো কী বলেছে, একটি স্বচ্ছ কাঁচের প্রতিসরাঙ্ক 1.56, তাহলে কাঁচ ও বায়ুর অন্তঃস্থলের সংকট কোণকে যদি সাইন IC দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার মান কত হবে? দেখো প্রশ্নটা টাফ নয়, কিন্তু যার সংকট কোণ সম্পর্কে কোনো আইডিয়া নেই সে কিন্তু এই প্রশ্নটাকে করে উঠতে পারবে না। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার আমাদের এইটা হবে। আসলে তোমাদের সংকট কোণ কাকে বলে সেটা আগে বলি। ধরো এখানে একটা তোমাদের ডেন্সার মিডিয়াম আছে। ডেন্সার মিডিয়াম মানে কি? কোনো ঘন মাধ্যম আছে, ঠিক আছে? কোনো ঘন মাধ্যম আছে, ওকে? এবং তুমি এখানে টানছো হচ্ছে অভিলম্ব। কী টানছো? অভিলম্ব বা নর্মালকে এখানে টানছো, ঠিক আছে? এবং তুমি একটা কাজ করছো, এখানে তুমি একটা আলোক রশ্মিকেও ফেলছো। মনে রাখবে যে আলোক রশ্মি যে অ্যাঙ্গেলের জন্য, অর্থাৎ এই জায়গায় একটা কোণ তৈরি হচ্ছে, প্রতিসরণ কোণের মান তোমাদের হবে 90 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান কত হবে এখানে? 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ এখানে? আচ্ছা, এই কালি দিয়ে করলে মনে হচ্ছে না তুমি বুঝতে পারবে। জাস্ট আ মিনিট, আমি দেখি অন্য কোনো কালি দিয়ে তোমাদের করে দেওয়া যায় কিনা। লাল দিয়ে করলে তো চাপ হয়ে যাবে, যেহেতু আমি ওটাই অলরেডি লাল দিয়েছি। নীল দিয়ে দেখি, ঠিক আছে? নীল দিয়ে তোমাদের হয়ে যাবে। কি বললাম? ধরো এখানে একটা তোমাদের আলোকরশ্মি আসছে এবং সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। কীভাবে বেরোচ্ছে? এইভাবে বেরোচ্ছে, ওকে? কীভাবে বেরোচ্ছে? এইভাবে বেরোচ্ছে। অর্থাৎ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আলোকরশ্মি অবিলম্বের সঙ্গে এখানে যে কোণ তৈরি করছে সেটা দেখো 90 ডিগ্রি কোণ তৈরি করছে। কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। কিসের পর? প্রতিসরণের পর। এইটা হচ্ছে তোমাদের ঘন মাধ্যম, পয়েন্ট টু বি নোটেড। আর এটা হচ্ছে তোমাদের লঘু মাধ্যম, ঠিক আছে? এটা তোমাদের ঘন মাধ্যম, এটা তোমাদের লঘু মাধ্যম। তো ঘটনাটা কী হয় বলে দিই। ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি কোনো লঘু মাধ্যমে যায়, তো মাইন্ড ইট, এখানে কিন্তু ঘন থেকে লঘুতে যেতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে কি, কোনটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো? এইটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো। এইটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সি বলি। কী বলি আমরা? সি বলি। কেন? কারণ দেখো ঘন মাধ্যমে যে প্রতিফলন কোণের জন্য, অর্থাৎ এই আলোকরশ্মি ঘন মাধ্যম দিয়ে প্রতিফলিত হচ্ছে। তো ঘন মাধ্যমে মানে প্রতিফলিত না, আপতিত। ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য, যে আপতন কোণ মানে সংকট কোণ একটা টাইপের আপতন কোণ হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সংকট কোণ কিন্তু একটা টাইপের কী কোণ হয়? আপতন কোণ হয়। তাহলে স্পেশালভাবে একে সংকট কোণ নাম দেওয়া হচ্ছে কেন? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নাম দেওয়া হচ্ছে কেন? কারণ এ সংকট তৈরি করে। তাই কী সংকট তৈরি করে? এ দেখো এমন অ্যাঙ্গেলে পড়ছে যে অ্যাঙ্গেলের জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কোথায়? লঘু মাধ্যমে। ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান লঘু মাধ্যমে 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমে সেই কোণকে বলা হয় কি? সংকট কোণ। তো ঘন মাধ্যমে এ কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। যার ফলে কি হচ্ছে? এ প্রতিসারিত হওয়ার পর অবিলম্বের সঙ্গে এই যে কালো দাগ তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। কোথায় তৈরি করছে? লঘু দর্পণে তৈরি করছে, মানে লঘু মাধ্যমে তৈরি করছে। ওই জন্য এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সি বলছি, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে প্রতিসারাঙ্কের যে সম্পর্ক সেটা হচ্ছে যে 1/c = প্রতিসারাঙ্ক। 1/c = কী হয়? প্রতিসারাঙ্ক হয়। আর এই প্রতিসারাঙ্ককে সি দিয়ে না বলে IC দিয়ে ডিনোট করা হয়। কী দিয়ে ডিনোট করা হয়? IC দিয়ে ডিনোট করা হয়। মনে রাখবে এই IC বেসিক্যালি কোনো সি নয়, এটাকে বেসিক্যালি সাইন সি দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এটা সাইনের মান কত সেইটাকে আমরা 1/, করলে আমরা কী পাই? এখানে প্রতিসারাঙ্ক পাই। মনে রাখবে এটারই ভ্যালু হচ্ছে এইটা। তো এখানে মান কত দিতে? সেটা 1.56। তোমাদের সাইন সি এর মান বার করতে বলেছে। তো 1/1.56 হয়ে যাবে। এটা এদিকে আসলে ইকুয়ালটা আমাদের কী হবে? এখানে সাইন সি হবে। এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি 1, এ দেখো দশমিকের জন্য উপরে দুটো শূন্য যাচ্ছে, ঠিক আছে? নিচে কী থাকছে? 156 থাকছে। 4 দিয়ে কাটাকুটি করলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে তোমাদের 39, ঠিক আছে? সো 39 দিয়ে 25কে তুমি যদি ভাগ করো, তুমি ক্লিয়ারলি দেখো একটা দশমিক তো আসবেই, ঠিক আছে? একটা দশমিক তো এখানে আসবেই, ওকে? আর দেখো 6 দিয়ে যাচ্ছে, তো অপশানে 6 একটাই সামনে আছে, এটাই আমাদের কারেক্ট অপশান হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা 100কে 156 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার করব সেটাই আমাদের অ্যান্সার হবে। অ্যাপ্রক্সিমেট কত হবে? 0.64 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ওকে? চলো নেক্সট পরেরটাতে। এটাও এক অর্থে খুব ভালো প্রশ্ন। বলেছে যে তোমাদের রোধ ইকুয়াল টু কী হবে, কিন্তু রোধের ফর্মুলাটা দেখো নর্মাল ফর্মুলার থেকে আলাদা। সেখানে তোমাদের অ্যান্সার কী হবে? নিজেরা ভিডিওটা পজ করো, ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখে নাও ভালো করে। দেখো এখানে অ্যান্সার বলেছে এইটা।
এটা কিভাবে আসছে দেখো, রোধ ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি ভি বাই আই, ঠিক আছে, বা একে অন্যভাবে লেখো। দেখো এখানে দুটো জিনিস রয়েছে, দেখো সব কটাতে কার্য আর আধান, কার্য আধান ইত্যাদি রয়েছে। কার্যের সঙ্গে আমরা ভোল্টের সম্পর্ক পাই। ভোল্টের সম্পর্ক কি, কার্য বাই আধান করলে আমরা ভোল্ট পাই, ঠিক আছে, কার্য বাই আধান করলে কী পাই, আমরা ভোল্ট পাই। আর ভোল্ট ইকুয়াল টু আমরা কী পাই, আইআর, ভোল্ট ইকুয়াল টু আমরা কী পাই, আইআর। তো এই জায়গায় তুমি যদি আইআর লেখো, এখানে সেম তুমি যদি কার্য বাই আধান এখানে লিখে রাখো, ঠিক আছে, তাহলে দেখো এই আর যদি এদিকে চলে যায়, ঠিক আছে, সরি এই আর না, এই আর যদি এখানে থাকে আর এই আই যদি এখানে চলে যায়, এই আইটাকে যদি এখানে পাঠিয়ে দাও, তাহলে আর ইকুয়াল টু কী পাচ্ছ তুমি, কার্য তলায় আধান, ঠিক আছে, ইনটু তোমার আই। তো এইটাই দেখো এখানে বেসিক্যালি লিখেছে। আই মানে তো তড়িৎ প্রবাহ, আই মানে কি, আই মানে আমরা কী জানি, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার দেখো কী হচ্ছে, আর ইকুয়াল টু কার্য বাই আধান ইন্টু আই, এই যে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট পরেরটাতে চলো, পরেরটার প্রশ্ন বলছে বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরের মাধ্যমে শক্তি প্রবাহ কী হয়, যথেচ্ছ হয়, প্রতিটি উচ্চ স্তরে পুষ্টিশক্তি বৃদ্ধি পায়, প্রতিটি উচ্চ স্তরে পুষ্টিশক্তি হ্রাস পায় বা দ্বিমুখী অর্থাৎ হ্রাসও পায় বৃদ্ধিও পায়। অ্যান্সার কী হবে নিজেরা ট্রাই করো। দেখো এটার অ্যান্সার বলার আগে একটা তোমাদের চার্ট দেখাই। এই হচ্ছে তোমাদের চার্ট। এই চার্টটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে প্রথমে উদ্ভিদের কাছে যে শক্তি আসে, মানে সূর্য থেকে ডাইরেক্ট যে শক্তি আসে সেটা হচ্ছে 100% আসে, ঠিক আছে। তারপর সেই 100% এখানে তাহলে কত আসছে, এখানে দেখো আসছে 100% এনার্জি আসছে। সেই এনার্জি যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন কিছুটা এনার্জি নিজে ব্যবহার করে আর কিছুটা হিট আকারে বাইরে বেরিয়ে যায়, কিছুটা কী করে, হিট আকারে বাইরে বেরিয়ে যায়। ফলে যত এর উপরে স্তর যাবে, অর্থাৎ দেখো কীট পতঙ্গের স্তর এসে গেছে, সেখানে কী হবে, এর 10% কী হবে, হিট আকারে বেরিয়ে যাবে, এর 10% কী হবে, হিট আকারে বেরিয়ে যাবে। তাহলে থাকবে কতটা, 10% শক্তি থাকবে, দেখো 10% শক্তি আছে, ঠিক আছে। এবং এর থেকেও এর 10% মানে কত, 10, ঠিক আছে, বেরিয়ে যাবে। আর এবার এই স্তরেও কী হবে, 10% শক্তি বেরিয়ে যাবে। 10%-এর 10% যদি বেরিয়ে যায়, ভালো করে বুঝবে, 10%-এর 10% কত, 1%, তাহলে বেরিয়ে যাচ্ছে। এর থেকেও কী হবে, 10% বেরিয়ে যাবে, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 1% থাকবে। 1% থেকেও পরবর্তীকালে আবার 10% বেরিয়ে যাবে, তাহলে থাকবে কত, 0.1% এখানে থাকবে। বোঝাতে পারছি আমি, এইভাবে কিন্তু পুরো বিক্রিয়াটা কাজ করে, মানে পুরো ব্যাপারটা কাজ করে। এবং দেখো যত তুমি ওপরে যাচ্ছ, পয়েন্ট টু বি নোটেড, যত ওপরে যাচ্ছ শক্তিস্তর কীভাবে কাজ করছে, উপরে এইভাবে ঊর্ধ্বমুখী, যত তুমি উপরে যাচ্ছ তত দেখো শক্তি স্তরে শক্তি কমতে থাকছে। কেন, কারণ প্রত্যেকবার কিছু শক্তি এনার্জি আকারে হিট আকারে বেরিয়ে যাচ্ছে, হিট আকারে কী হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং এই হিট আকারে যে এনার্জি বেরিয়ে যায় সেটা কিন্তু বেসিক্যালি যে শক্তির যে নিত্যতা সূত্র আছে সেই অনুযায়ী বেরোয়, ঠিক আছে। কিছু জিনিস তুমি এখানে নষ্ট করছো, যেমন উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন সে খানিকটা গ্রহণ করে, খানিকটা মেটাবলিজম হয়, এখানে বিপাক ক্রিয়া ঘটে, ঠিক আছে। সেরকম প্রাণীদের ক্ষেত্রেও হয় এবং তাতে কিছুটা শক্তি ব্যয় হয় এবং সেটা হিট আকারে বেরোয়। সেই জন্য আমরা এখানে বলতে পারি কি, যত আমরা উঁচু স্তরে যাব তত আমাদের শক্তি কী হবে, ডাউন হবে, তত আমাদের এনার্জি কী হবে, ডাউন হবে। যত আমরা উঁচু স্তরে যাব তত এনার্জি কী হবে, ডাউন হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। যত আমরা উঁচু স্তরে যাব তত এনার্জি কী হবে, ডাউন হবে, ওকে। এবং কী হারে ডাউন হবে, 10% করে কমে যায়। কীভাবে ডাউন হবে, 10% করে কমে যায়। আরও যদি কেউ না বুঝতে পারে, দেখো এখানে ধরো আমাদের 100 কিলো ক্যালোরি ধরো আমাদের ছিল, পরের যে স্টেজ হবে তাতে তোমাদের 10 কিলো ক্যালোরি, জাস্ট আ মিনিট, মানে পরবর্তীকালে যে আমাদের স্টেট হবে, আচ্ছা এক মিনিট জাস্ট আ মিনিট, না একটু আমার বোঝানো একটু ভুল হয়েছে। আসলে আমি কী বলতে চেয়েছিলাম সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, একটু বোঝানো ভুল হয়েছে, সরি ফর দ্যাট। যদি এখানে 100 কিলো ক্যালোরি থাকে, এখানে তার মাত্র 10% যাবে, 90% নষ্ট হবে, এইটা বলতে চেয়েছিলাম আমি, রিয়েলি সরি ফর দ্যাট। 90% এনার্জি এখানে কী হয়, এখানে বেরিয়ে যায়, এখানে 90% এনার্জি বেরোবে, এখানে 90% বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 10% করে পড়ে থাকবে। অর্থাৎ বলতে চাইছি, আবারও ভালো করে বোঝো, আরেকবার বুঝিয়েছি, যেহেতু আমি একটু তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 100 ক্যালোরি শক্তি যদি প্রথমে থাকে, ধরো 100 কিলো ক্যালোরি শক্তি আছে, পরের যে স্টেজ হবে তাতে কত যাবে, তাতে 10 কিলো ক্যালোরি যাবে। তারপরের যে স্টেট হবে তাতে কী হবে, তাতে 1 কিলো ক্যালোরি যাবে। তারপরের যে স্টেট হবে তাতে কী হবে, 0.1 ক্যালোরি যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু এনার্জি তোমাদের কী হবে, কমতে থাকবে। অর্থাৎ প্রত্যেক স্টেজে তার আগের স্টেজে 10% করে যাবে, পয়েন্ট টু বি নোটেড। প্রত্যেক স্টেজে কী হবে, তার আগের স্টেজের কী হবে, 10% করে যাবে, ঠিক আছে। তার আগের স্টেজের কী হবে, 10% করে তোমাদের এখানে এনার্জি যাবে। বোঝা গেল না যাচ্ছে না, বলো।
এখানে ছিল 100 কিলো ক্যালোরি, এখানে গেল 10 কিলো ক্যালোরি, তার 10% এখানে যাবে, তার 10% এখানে যাবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা 90% করে হিট এনার্জি নষ্ট করে দেবো। যেটা নষ্ট হবে সেটা 90%, যাবে কত 10%। বোঝাতে পারছি? ইয়েস। চলো নেক্সট পরেরটাতে। একটা জিনিস তোমাদের বলি, রিসেন্ট এসএসসির যে এক্সামিনেশান হচ্ছে অর্থাৎ স্টাফ সিলেকশনের যে এক্সামিনেশান হচ্ছে সেটা নিয়ে প্রচুর স্টুডেন্ট এবং প্রচুর টিচারদের মধ্যে একটা প্রোটেস্টেশন চলছে। আমরাও এখানে ভিডিও করেছিলাম, যদি আমরা দিল্লিতে যেতে পারিনি, বাট আমরা ব্যাপকভাবে ভিডিও করেছি এবং তাতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে আমাদের কিন্তু কোনো সলিউশন এখনও পর্যন্ত আসেনি। এবং আজকে তোমাদের এসএসসির যে স্টেনোর পরীক্ষা ছিল তাতেও কিন্তু একই জিনিস দেখা গেছে। এখন একটা জিনিস, এই এসএসসির কথা কেন বলছি, যারা এলের পরীক্ষা দাও তারা অনেকেই এসএসসির পরীক্ষা দাও, আমি ভালো করেই জানি। আর একটা জিনিস মনে রাখবে, এসএসসি এবং রেল দুটোই কিন্তু অনলাইন পরীক্ষা হয়। আর একটা জিনিস মাথা রাখবে যে দুটোতেই কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয়। যেমন আপকামিং যে তোমাদের সিজিএল আছে তাতে মোটামুটি 30 লাখের মতো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে, 28 থেকে 30 লাখ বলা হচ্ছে। আর আমাদের এই যে রেলের পরীক্ষা তাতেও কিন্তু ওরকমই কিন্তু স্টুডেন্ট হয় মোটামুটি, কখনো কখনো সেটা কোটিতেও পৌঁছে যায়। তো তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে এই পরিমাণ যে স্টুডেন্ট হয় এবং তার যদি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক না হয় তাহলে কিন্তু গন্ডগোলের। কালকে এরকম না হয় যে রেলেও সেম জিনিসটা উৎপন্ন হচ্ছে। কারণ জানো যে গভর্নমেন্ট যে পলিসি আছে, পয়েন্ট টু বি নোটেড, কোনো জিনিস যখন হচ্ছে তখন ডেফিনেটলি সেখানে কিন্তু রাজ্য ব্যবস্থার ক্ষেত্রে রাজনীতি কাজ করে, অর্থাৎ গভর্নমেন্টের হাত থাকবেই থাকবে। যতই এসএসসি বা যতই বিভিন্ন জিনিস আমরা জানি যে সাংবিধানিক বোর্ড হোক না কেন, ঠিক আছে, আমরা জানি অনেক ধরনের সংস্থা থাকে, এগুলো সাংবিধানিক সংস্থা হলেও, পিএসসি এসএসসি এগুলো সাংবিধানিক সংস্থা হলেও এদের যারা কেন্দ্রে বসে থাকে তারা কিন্তু অনেকাংশেই সরকারের নিয়ম অনুযায়ী কাজ করে। এবার গন্ডগোল হচ্ছে সরকার তো সব দিকে দেখতে পারে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সে তুমি রাজ্য আর কেন্দ্র দুই টাইপের জিনিসই বলতে পারো, আমার কোনো অসুবিধা, আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি জাস্ট একটা ব্যাপারকে বোঝানোর চেষ্টা করছি। উৎপাটাং কমেন্ট এই জন্য করবে না, ঠিক আছে, আগে বুঝবে ব্যাপারটা তারপর কমেন্ট করবে, নাহলে আলফাল কমেন্ট করতে এলে দয়া করে আমি ব্লক করে দেবো, কারণ ফালতু কমেন্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। যেটা বলছি সেটা ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে সরকারি থাক না কেন তাকে ঠিকঠাক পরামর্শ বা ঠিকঠাক নীতি দিতে হয়। সংস্থা যদি তাকে ঠিকঠাক নীতি না দেয় তার ফলে গণ্ডগোল হয়। কিছু জিনিস শুধুমাত্র গভর্নমেন্টই দিয়ে নিয়োগ করে বা গভর্নমেন্টই যে করে তা কিন্তু নয়, সেটা রাজ্য কেন্দ্র উভয় ক্ষেত্রে সত্যি, ঠিক আছে। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্য অবস্থা সেটা খুবই খারাপ, সেন্ট্রালও দেখা যাচ্ছে সেম জিনিসটা তৈরি হচ্ছে। ভগবান না করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন রেলে এই জিনিসটা যেন না হয়। কারণ দেখো এসএসসির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, আমি যেটা দেখতে পাচ্ছি। এখন বেঁচে থাকলো হাতে হচ্ছে রেলেরও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে গণ্ডগোল। এডুকুইটিকে ভেন্ডারশিপ দেওয়ার ফলে এবং অন্যান্য যে চ্যাপ্টার, অন্যান্য শুধুমাত্র এডুকুইটি এখানে কাজ করছে তা কিন্তু নয়, এখানে আরও অনেক সিস্টেম এখানে কাজ করে। পয়েন্ট টু বি নোটে, শুধু যে এডুকুইটি কাজ করছে তা কিন্তু নয় এসএসসির ক্ষেত্রে। মনে রাখবে এসএসসির ক্ষেত্রে কিন্তু এডুকুইটি ছাড়াও আরও অনেক, অর্থাৎ একজন পেপার করাচ্ছে, একজন সেটা স্ক্যান করছে, একজন ব্যবস্থাপনা করছে, ইত্যাদি করছে। ভগবান না করুক কালকে রেলে যদি এরকম একটা সিচুয়েশন হয় তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এবং তোমরা জানবে তখন যে কোনো কিছু সিলেবাসের মধ্যে থাকবে না। একটা জিনিস মাথা রাখবে, রেল এডুকুইটিকে নিক বা না নিক, এডুকুইটিকে নিক বা না নিক, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি রেলে কিন্তু এআই সিস্টেম চালু হতে চলেছে। তোমার মাথা একদম, আমার আজকে কথাটা তোমরা বলে রাখছি তো, আজকে ডেট অ্যান্ড টাইম দিয়ে খাতায় লিখে রাখো, এরপর যখন ফিউচারে এটা হবে তখন আর বলবে হ্যাঁ স্যার তো এই স্যার তো আগে এই কথাটা বলেছিল। এআই সিস্টেম কিন্তু চলেই আসবে, এর কারণ আছে। এআই সিস্টেম কী করে, তোমার খরচার বার্ডেনটাকে কমিয়ে দেয়। এআইকে তুমি কোনো প্রশ্ন করতে বললে ওই একটা জায়গায় 100টা প্রশ্ন করে তোমাকে দিয়ে দেয়, কিন্তু মুশকিল হচ্ছে মানুষ যেভাবে প্রশ্নপত্রকে বাঁচতে পারে যে কোন লেভেলের সিলেবাস আছে আর আমি কোন লেভেলের প্রশ্ন দিচ্ছি, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু এআই করতে পারছে না। আমরা অনেক সময় এআইকে প্রশ্ন করতে বলি, তখন যখন দেখি যে আমি যদি কোনো জিনিস স্পেসিফিক্যালি মেনশন না করে দিই, এআই উৎপাটাং প্রশ্ন করে আমাকে দিয়ে দেয়। প্রশ্নগুলো ভুল নয় কিন্তু লেভেলের বাইরে অনেক উঁচু উঁচু লেভেলের প্রশ্ন করে দেয়। তোমরা দেখবে এসএসসিতে সেম টাইপের হচ্ছে। ভগবান না করুক কালকে রেলে যেন এই প্রশ্ন না হয়, যদি হয় তাহলে কিন্তু ওই 10-এর সিলেবাস অনুযায়ী কিন্তু এটাও চলে আসবে। তোমরা জানো এসএসসির ক্ষেত্রে আমি এটা ভিডিওতে বলেছি, এটা আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, একটা মিটিং হয়েছিল এসএসসিতে এবং তাতে যখন বলা হয়েছে স্যার এগুলো তো হাই লেভেলের প্রশ্ন, এগুলো তো আমাদের এসএসসির যে সিলেবাস আছে তাতে তো নেই, তখন বলা হচ্ছে কেন এইচএস লেভেলে তো এটা পড়ানো হয়। তার মানে ভাবো সিলেবাসে নেই অথচ জাস্ট এইচএস লেভেলে নর্মালি বিভিন্ন বোর্ডের এক্সামের পড়ানো হয় বলে সেটাকে এসএসসি কিন্তু ঢুকিয়ে দিচ্ছে সিলেবাসে, স্টাফ সিলেকশন কিন্তু ঢুকিয়ে দিচ্ছে সিলেবাস, অর্থাৎ পরীক্ষা কিন্তু আসছে। তো কালকে দেখা গেল এনসিইআরটিতে তোমাদের এই যে, কেন এই কথাটা বলতে আরম্ভ করলাম, কালকে দেখা গেল তোমাদের রেলের পরীক্ষায় এই যে চ্যাপ্টারটা যেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী নেই, কিন্তু দেখা গেল রেলের পরীক্ষায় এআই দিয়ে প্রশ্ন করার ফলে এটা চলে এসছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো তো,
ভালো করে ভাবো তুমি একটা জিনিস, এআইকে তুমি যতই বারণ করো না কারণ এটা সিলেবাসের মধ্যে নেই, এটা দিও না। অনেক সময় যখন তুমি বাল্ক প্রশ্ন করছো তখন এআই 2-3টে প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, আর কোনো শিফটে সেটা পড়েও যেতে পারে। আমি ওই জন্য বারবার বলবো যদি এআই দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু গণ্ডগোলে পড়বে। এখন দেখো প্রত্যেকটা দেখো টিসিএস প্রশ্ন করুক আর এডিকুটিভ প্রশ্ন করুক আর ABCD যে ভেন্ডারই প্রশ্ন করুক না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি এআই এখন চলে এসছে, এবং এআই দিয়ে প্রশ্ন কেন বড় বড় যে সমস্ত ক্ষেত্রে টাইম লাগে সেই সমাধানগুলো সব এআই দিয়েই করা হয়। ঠিক আছে, আমরা নিজেরা জানি, আমরা একটা ছোট মাধ্যম হওয়া সত্ত্বেও আমরা অনেক সময় এআইকে মারাত্মক হারে ব্যবহার করি, কিন্তু আমরা ম্যানুয়াল চেক করি সেখানে। কারণ আমাদের ক্ষেত্রে সেই চেকিংটা করা সম্ভব কেন হয়, কারণ আমাদের ক্ষেত্রে পেড হোক বা আমাদের ফ্রি স্টুডেন্ট হোক যাই হোক না কেন, আমরা যে প্রশ্ন তৈরি করছি সেটা সংখ্যায় কম, কিন্তু রেল বা এসএসসির ক্ষেত্রে সেটা তো কোটিতে পৌঁছে যায়। ফলে ওই পরিমাণ বাল্ক কোশ্চেনের ম্যানুয়াল চেক আপ করা কখনোই সম্ভব নয়, যার ফলে এই প্রবলেমটা আসছে। হয়তো অনেকের মনে হতে পারে এগুলো ফালতু কথা বলছেন আপনি স্যার, এগুলো ভিডিওর মধ্যে না বললেই না, আপনি অন্য কোনো ভিডিও করে বলুন, আমি জানি। কিন্তু দেখো শুধুমাত্র কোশ্চেন আলোচনা করাই ইম্পর্টেন্ট নয়, কারণ তোমরা জানো শুধুমাত্র কোশ্চেন সলভ করলেই পরীক্ষা পাস করা যাচ্ছে না, সেখানে নর্মালাইজেশন আছে, সেখানে তুমি কত দূরে পরীক্ষা পড়ছে, তোমার মাইন্ডসেট কেমন চলছে, সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় পাস করা দাঁড়ায়। সুতরাং মাথায় রাখবে শুধুমাত্র বই পড়লে সেই মাধ্যমিক দেওয়ার মতো আর খাতা পেন ভালো করে লিখলেই কিন্তু পরীক্ষা এখন আর পাস করা যাচ্ছে না। এখন এক্সটার্নাল ফ্যাক্টর বেশি হয়ে গেছে তোমার ফ্যাক্টরের থেকে, তুমি কি পরিশ্রম করছো তার থেকে আউটার ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টর বেশি হয়ে যাচ্ছে, যার ফলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং যেটা অলরেডি বাস্তব। কারণ এসএসসির মতো একটা বড় পরীক্ষা এটা দেখা গেছে। আমি ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করছি তোমরাও করো প্লিজ, যেন কোনোভাবে টিসিএসের মাথায় এই ভূত না চাকায়, যেন এই জিনিসটা যেন না হয়, যেভাবে এখন টিসিএস পরীক্ষা করাচ্ছে যেন সেটাই হয়। কারণ দেখো এআই ঢুকলেও সমস্যা হবে, এডুকেটিভ ম্যানেজমেন্ট খারাপ বাদ দাও, মানে আমি কোনো কোম্পানিকে বলতে চাইছি না, বাট আমি বলছি ওখানে ম্যানেজমেন্ট খারাপ দেখা যাচ্ছে। এখন আদবে খারাপ কিনা সেটা তো লিখিত অবস্থায় বললেই বোঝা যাবে। ঠিক আছে, সো ম্যানেজমেন্টের অবস্থা এসএসসির ক্ষেত্রে বাজে এমনটাই ধরে নেওয়া হচ্ছে এবং সেটাই প্রমাণিত, এবং ওটা বাদ দাও, থিসিসের ম্যানেজমেন্ট ভালো, কিন্তু সমস্যা কি সেটা হচ্ছে যদি এআই ঢুকে যায় তাহলে কিন্তু আউটার সাইডের প্রশ্ন চলে আসবে, এটা আমি বলতে চাইছি, ভয় দেখাতে চাইছি না, বাট এটা বাস্তব, কারণ এসএসসির ক্ষেত্রে এটা হচ্ছে। ঠিক আছে, সো চোখ কান নাক বুঝিয়ে পড়াশোনা করার কোনো মানে হয় না। এবার প্রশ্নে ফিরে এসো, আমি বারবার এই কথাটা কেন বলছি, হয়তো মনে হতে পারে ফাউ কথা বললাম, কিন্তু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটাও তোমাদের এই বক্তব্য রাখার সময় বলেছি। নেক্সট হচ্ছে নিচের কোন শ্রেণীটি ধাতুগুলির প্রতিনিধিত্ব করে, অ্যান্সার দাও নিজেরা। সত্যি কথা বলতে মন আজকে প্রচণ্ড খারাপ, এই কথাগুলো বলতে ইচ্ছা করছে, দেখো অনর্গল বেরোলো কথাগুলো। ঠিক আছে, মানে খারাপ কেন, কারণ দেখো আমরা এত টাকা খরচা করে এত পরিশ্রম করে এত কিছু করে পড়াশুনো করছি শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য, আর গিয়ে দেখা যাচ্ছে সেই পরীক্ষায় ম্যানেজমেন্টই ঠিক নেই, দেখা যাচ্ছে কোশ্চেনের অ্যান্সারই নেই, মানে অপশান নেই, দেখা যাচ্ছে তুমি স্ক্রোল করছো তো স্ক্রোল হচ্ছেই না, তুমি লেফট রাইট করতে পারছো না, একটা ক্লিক করতে পারছো না, অর্থাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যা হলে সেটা তো গণ্ডগোল, তাই না? এই সমস্ত সমস্যা যদি হয় তাহলে তো গণ্ডগোল, কারণ আমরা সারা বছর ধরে পড়ছি, ফর্ম ফিল আপ করছি, সত্যি কথা বলতে আমাদের মনে আশা জন্মাচ্ছে ফর্ম ফিল আপ আমরা আরেকটাও করতে পারবো, 100 টাকা আমরা আবারও দিতে পারবো, ইনকামও করতে পারবো, কিন্তু আশা বয়স পেরিয়ে যাচ্ছে, তার বেলা আমাদের যে ভাইটাল এনার্জি সেটা কমে যায় বয়সের সাথে সাথে, হরমোনাল চেঞ্জ হয়, তার বেলা 25 থেকে 26-এর পরে পরীক্ষা দিতেও পারবে না, কারণ সেই এনার্জি কাজ করে না। 23 বা 22 বছর যে এনার্জি কাজ করে, হ্যাঁ আমি পরীক্ষা দেবো, ব্যর্থ হতে 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 একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন দেখে যে না আমার হচ্ছে না, তখন মানুষের কনফিডেন্স কমে যায়। আর তার মধ্যে যদি পরীক্ষার সিস্টেমটাই এত বাজে হয় তাহলে আর কিছু বলার নেই। ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যা বলতে পারো পাড়ায় পাড়ায় কোটিতে, সেখানে যদি এরম সমস্যা হয় তাহলে রিয়েলি বলতে হবে যে ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়া উচিত, আমি এটা বলবো অন্তত। আর ভগবান না করুক অন্তত হাতে একটা রেল আছে, তার যেন এরকম একটা বাজে বিশ্রী পরিস্থিতি যেন না হয়, এটুকু আমি মানে আশা করব, কারণ আশাহীন তো আমরা এমনি হয়ে আছি, আর আশাকে দয়া করে মারার কোনো মানে হয় না, এইটা হচ্ছে ব্যাপার আমার, সেই বলতে ইচ্ছা করলো তাই বললাম তোমাদের জন্য। নিম্নলিখিত কোন শ্রেণীটি ধাতুগুলির প্রতিনিধিত্ব করে? দেখো ধাতুগুলোর প্রতিনিধিত্ব করা বলতে কি, এটা হচ্ছে আধুনিক পর্যায় থেকে প্রশ্ন দিয়েছে, এইটা মাথায় এলো দেখলাম, সেই জন্য ভাবলাম যে এআই দিয়ে প্রশ্ন করলে এই প্রশ্ন ঢুকে যাবে, তো সেই জন্য তোমাদের একবার বলে দিলাম, যারা সচেতন হচ্ছে তারা করে যেতে পারো। দেখো শ্রেণী বলতে আমরা কীভাবে, আমরা জানি প্রথম যে 2-3টে শ্রেণী আছে তারা হচ্ছে ধাতুর হয়, মাঝখানে আমাদের কী থাকে, মাঝখানে আমাদের থাকে ধাতু কল্প। ঠিক আছে, ধাতু কল্প অর্থাৎ মেটালয়েড, আর তারপরে কী থাকে, তারপরে আমাদের থেকে অধাতু। তো আমরা যত পেছন দিকে যেতে থাকবো তত আমরা অধাতুকে পাবো, আর যত আমরা সামনের দিকে যেতে থাকবো তত আমরা ধাতুগুলোকে পাবো। তুমি ক্লিয়ারলি দেখো 16, 17 আর 18 পরিষ্কার দেখতে পাচ্ছ এগুলো সব অধাতু, তাহলে ধাতু কোনটা হবে, ধাতু এইটাই হবে, কারেক্ট অ্যান্সার উইল বি দিস ইয়ার। ওকে, চলো নেক্সট পরেরটাতে। দেখো এটা খুবই কমন কোশ্চেন, সেই জন্য আমি আর অ্যান্সার তুলিনি, যাদের এই কোশ্চেনটাও তো ভুল হচ্ছে আমি তাদের বলবো তাদের অবস্থা খারাপ আছে, তারা দয়া করে ভালো করে পড়াশোনা করো। CnH2n+2 যদি হয় তাকে আমরা বলছি অ্যালকেন, তাকে আমরা কি বলছি, অ্যালকেন। ঠিক আছে, CnH2n-2 যদি হয় তাকে আমরা বলছি অ্যালকাইন, তাকে আমরা কি বলছি, অ্যালকাইন। আর CnH2n যদি হয় তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি অ্যালকিন।
সো আমাদের অ্যান্সার এখানে কোনটা হবে? অ্যালকাইন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার বিকজ দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার গিভেন। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন এখানে দেখো বলছে কম রোধের কারণে তামাকে কি কাজে ব্যবহার করা হয়? দেখো তামার রোধ কম, তার মানে কি তামা ভালো পরিবাহী, যার রোধ যত কম সে তত ভালো পরিবহন ক্ষমতা দেখাবে, অর্থাৎ তামা কিন্তু ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কাজে লাগে। এখানে অ্যান্সার কোনটা হবে? দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি এটা ট্রান্সমিশন লাইনের কাজে একে ব্যবহার করা হয়। তোমরা বলবে স্যার বাকিগুলোও তো এখানে তড়িৎ পরিবহন এখানে লাগে, হিটারে কি তড়িৎ লাগে না, টোস্টারে কি লাগে না, বৈদ্যুতিক বাল্বে কি লাগে না, লাগে তো, তাহলে এখানে কেন তামা ব্যবহার করা হয় না? দেখো খেয়াল রাখো, বৈদ্যুতিক বাল্বে আমরা ব্যবহার করি টাংস্টেনকে, যেটা রোধের বেশি রোধ হওয়ার ফলে কী হয়, অত্যন্ত তাপ প্রদান করে এবং ভালো আলো প্রদান করে। ঠিক আছে, তো এখানে হ্যাঁ, তো এখানে আমাদের বাল্ব ক্ষেত্রে আমরা তামাকে ব্যবহার করি না। ঠিক আছে, বাল্বের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি না? তামাকে ব্যবহার করি না। হিটার টোস্টারের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি? নাইক্রোমকে ব্যবহার করি। আমরা জানি হিটার এবং টোস্টারকে আমরা কাকে ব্যবহার করি? নাইক্রোমকে ব্যবহার করি। এগুলো হচ্ছে এক একটা মিশ্র ধাতু। মিশ্র ধাতু, টাংস্টেন যদি মিশ্র নয়, এই নাইক্রোম কিন্তু মিশ্র ধাতু। মিশ্র ধাতু হওয়ার ফলে কী হয়, এর রোধ বেশি হয়। যেহেতু এর রোধ বেশি, ফলে কী করে, এই হিট বেশি দেয়। রোধ বেশি হলে কী হবে, সে হিট বেশি দেবে। আর আমরা জানি হিটার টোস্টার এটা সব হিটিং এফেক্ট অফ কারেন্টের ওপর কাজ করে। ঠিক আছে, সো ডেফিনেটলি এখানে এগুলো কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার হবে কি ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন মানে লাইন মানে হচ্ছে ইলেকট্রিক লাইন, যেগুলো তুমি 1100 ভোল্ট 1200 ভোল্টের বা 2000 ভোল্টের যে তার দেখো সেইগুলো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন, এটা তোমাদের পর্যায় সারণী থেকেই দিয়েছে, বলেছে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রমানুসারে মৌলগুলোকে সাজাও। ভেরি ভেরি ইজি কোশ্চেন। দেখো বোরন যেটা দেওয়া রয়েছে সেটা তোমাদের পারমাণবিক সংখ্যা কত হয়? 5 হয়। নিয়নের হয় 10, তোমাদের কে মানে হচ্ছে পটাশিয়াম, তার হয় 18, অক্সিজেনের হয় তোমাদের 8, সরি কে তো 19 হয় আর অক্সিজেন হয় তোমাদের 8। তো চলো সাজাও তোমাদের, আর একবার প্রত্যেকটা লিখে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমাদের হয় 5, এটা হচ্ছে তোমাদের হয় কি 10, এটা হচ্ছে তোমাদের হয় কি 19, এটা তোমাদের কি হয়, তোমাদের 8 হয়। ঠিক আছে, তো সাজাও তোমাদের বড় থেকে ছোটো না, কি বলেছে, বৃদ্ধি ক্রমানুসারে, অর্থাৎ বড়টা যাবে ওপরে, এইভাবে সাজাতে বলে। সব থেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে পটাশিয়াম। তারপর কি? তারপর হচ্ছে তোমাদের নিয়ন, পটাশিয়াম। তারপর কি? তারপর হচ্ছে তোমাদের নিয়ন। তারপর কি? তারপর হচ্ছে তোমাদের অক্সিজেন। ঠিক আছে, 8 হচ্ছে অক্সিজেন। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে আমাদের বোরন, যেটা হচ্ছে 5। তো বোরন, ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে কে মানে পটাশিয়াম। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে ক্লিয়ার। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, নেক্সট যে ক্লাস আছে মানে প্রশ্ন আছে, যাওয়ার আগে একটা ছোটো কথা বলি, সেটা হচ্ছে আমাদের কুপন কোড যদি 107 ব্যবহার করো, তাহলে আমাদের যে সায়েন্স ব্যাচ আছে তাই তুমি 100 টাকা করে ছাড় পাবে। ঠিক আছে, অর্থাৎ তখন এটার প্রাইস হয়ে যাবে 400 টাকা, 499 আছে, তুমি 400 টাকায় তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ম্যাথ ব্যাচ, তুমি যদি সায়েন্স কেনার পরে ম্যাথ কেনো, তাহলে তুমি 200 টাকা ছাড় পাবে। কত ছাড় পাবে? 200 টাকা ছাড় পাবে। এবং সেক্ষেত্রে তুমি কুপন ইউজ করবে কত? 500। মনে রাখবে 500 কুপন তখন ইউজ করতে পারবে যখন তুমি সায়েন্স কিনে ফেলছো। সায়েন্স কেনার পর তুমি যদি ম্যাথ কেনো, তাহলে তুমি 200 টাকা ছাড় পাবে। আর সেই ছাড় পেতে গেলে তুমি 500 কুপন কোড ব্যবহার করতে পারো। সায়েন্সে আমাদের কিন্তু অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রচুর এগিয়ে গেছে। এনসিইআরটি চ্যাপ্টার ধরে করানো হচ্ছে, মক টেস্ট আছে। গেল, মক টেস্ট এখন দেওয়া হয়নি, আমি ভালো করেই জানি যে তোমরা হয়তো বলবে স্যার মক টেস্ট কোথায়। মক টেস্ট একটাই দেওয়া হয়েছিল, এখনও দেওয়া হয়নি, কারণ অনেকে বলেছে স্যার চ্যাপ্টার শেষ করে মক টেস্ট দিন, সেই জন্য। তো আমরা এখন অনেকটা এগিয়ে গেছি, এবার আমরা মক টেস্ট দেওয়ার জায়গায় আছি। নেক্সট যেটা গেল সেটা হচ্ছে যে ম্যাথ কিন্তু আমাদের টোটালি চলছে, এবং ম্যাথ কিন্তু আমাদের অ্যাডভান্স শুরু হয়ে গেছে। পাটিগণিত আমাদের চলছে, পাটিগণিতের সাথে আমরা অ্যাডভান্সও শুরু করেছি, অর্থাৎ জিওমেট্রি আমাদের করানো হচ্ছে এইবার, এবং জিওমেট্রি ইনডেপথ করানো হচ্ছে। শুধু তাই নয়, তোমরা হয়তো ভাবো শুধু সায়েন্স এনসিইআরটি থেকে, আমি তোমাদের বারবার বলবো তোমরা কিন্তু জিওমেট্রির পার্টটাও কিন্তু এনসিইআরটি থেকে করতে পারো। ঠিক আছে, মনে রাখবে এনসিইআরটির যে স্টেটমেন্ট বেস প্রশ্ন, সেগুলো লাইন তুলনার সময় রেল এবং এসএসসিতে পড়ে। যদিও জিওমেট্রির যে ব্যাপার, তার জন্য কোনো এনসিইআরটি করতে হবে এমনই কোনো মাথা দিব্যি কেউ দেয়নি, কিন্তু আমরা এনসিইআরটি থেকেও নিচ্ছি। এই যে জিওমেট্রিটাকেও আমরা এনসিইআরটি থেকে নিচ্ছি, মানে এনসিইআরটি অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিন্তু সলভ করাচ্ছি। এমন নয় যে জিওমেট্রি বা ম্যাথ করার জন্য তোমাকে এনসিইআরটি করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। কারণ ম্যাথের যে থিওরি, সেটা থিওরি হয়, সেটা জেনে গেলে যে কোনো ম্যাথ সলভ করা যায়। কিন্তু আমরা এনসিইআরটিটাকেও করাবো, কারণ আমরা যদি জিওগ্রাফিও করাই তাও আমরা এনসিইআরটি থেকে নেবো, আমরা যদি হিস্ট্রি করাই তাও আমরা এনসিইআরটি থেকে নেবো। মানে প্রথমে আমরা এনসিইআরটি কমপ্লিট করাবো, তারপর আমরা অন্য কোনো জিনিস এগোবো। মানে এখানে বেসিক্যালি এনসিইআরটির সাথে বিগত বছরে যে এমটিএসের প্রশ্ন, বিগত বছরে যে এএলপির প্রশ্ন, বিগত বছরে যে রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, বিগত বছরের যে তোমাদের টেকনিশিয়ানের প্রশ্ন, অর্থাৎ ম্যাথের কথা বলছি, সেগুলো সবই তোমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তোমাদের চলে আসবে। আজকে ক্লাস হওয়ার কথা ছিল ম্যাথের, বাট আজকে অফ গেছে, কারণ আজকে ক্লাস আমাদের সময় কম বলে আজকে করানো যায়নি। ঠিক আছে, আজকে পেডে একটাই ক্লাস দেওয়া হবে, একটু পরে আপলোড হয়ে যাবে, এটা তো তোমাদের ফ্রি ক্লাস চলছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন, এটা আমি তোমাদের সলভ করে, মানে এখানে অপশান তুলে দিয়ে রাখিনি, সলভ করে দিচ্ছি, নিজেরা দেখো। বলে যে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বরফের বলকে একটি অবতল দর্পণের সামনে 30 সেমি দূরত্বে রাখা হলো। ঠিক আছে, তার ফলে কি হলো, চলো লাল কালি বা কালো নিয়ে নিই।
তার ফলে কি হচ্ছে, তার ফলে দর্পণটির মুখ্য ফোকাস বিন্দুর দূরত্বের দ্বিগুণ, এবং বলছে নতুন কার্টেসীয় চিহ্নের রীতি অনুযায়ী প্রতিবিম্বটির ব্যাস কত হবে সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। আমি এটাকে এঁকে দেখাচ্ছি কি বলেছে। ধরো এটা অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণে এইখানে একটা বিন্দুকে রাখা হয়েছে, মানে ধরো একটা বস্তুকেই রাখা হয়েছে। এই যে ডিস্ট্যান্সটা বলেছে, এই ডিস্ট্যান্সটা তোমাদের বলেছে 30 সেমি। আর কি বলেছে যে দর্পণটার মুখ্য ফোকাস বস্তুর দূরত্বের দ্বিগুণ। এই 30 সেমি হচ্ছে বস্তু দূরত্ব, কারণ বস্তু পোল থেকে যে দূরত্বে থাকে তাকে আমরা বলি বস্তু দূরত্ব। আর এর দ্বিগুণ মানে আরও 30 সেমি যেতে হবে। আমরা 60 সেমিতে গিয়ে আমরা কাকে পাবো, আমরা পাবো ফোকাসকে। 60 সেমিতে গিয়ে আমরা ফোকাসকে পাবো, অর্থাৎ এই টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে 60 সেমি, কারণ এই দ্বিগুণ বলেছে ফোকাস দূরত্ব। আর পি থেকে 30 সেমি দূরে কি কাকে রাখা হয়েছে, তোমাকে একটা বস্তুকে রাখা হয়েছে। তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে প্রতিবিম্বটার ব্যাস কত। আমি একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এটা অ্যাডভান্স ফর্মুলা, এটা তোমরা যদি 11-12 যাও তাহলে এই ফর্মুলাটাকে ব্যাখ্যা করে দেখানো হয়, ঠিক আছে। মনে রাখবে এম এর একটা ভ্যালু হয়, সেটা কি, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এফ বাই, পয়েন্ট টু বি নোটেড, এফ বাই এফ মাইনাস ইউ। এই ফর্মুলাটা যদি তুমি অ্যাপ্লাই করো তুমি খুব দ্রুত অ্যান্সার পাবে, ঠিক আছে। তো ম্যাগনিফিকেশান এখান থেকে কী আসছে, দেখো এটা অবতল দর্পণ, আমরা জানি অবতল দর্পণের ফোকাস আমাদের নেগেটিভ হয়, তার মানে এটা আমাদের -60 দাঁড়াবে, ঠিক আছে। আর এই যে এখানে মাইনাস লিখেছি এটা হচ্ছে সূত্রের মাইনাস, এফ আমাদের কত দাঁড়াবে -60, মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস। আর ইউ আমরা জানি বস্তু দূরত্ব অলওয়েজ আমাদের কী হয়, নেগেটিভে হয়, তো এটা আমাদের কী হবে, এটা আমাদের মাইনাসে আসবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস, নিচেও আমাদের দেখো মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস যেহেতু বড় নিচে মাইনাস থাকবে, তো এই মাইনাসকে কেটে দেবে, বেসিক্যালি এখানে কী হবে 60/30, তো আমাদের 2 আসবে। তো ম্যাগনিফিকেশন আমাদের কী এসছে, 2 এসছে, ঠিক আছে। এবং দেখো +2 এসছে, ওকে, ম্যাগনিফিকেশান +2 বসাও। ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা কী জানি আমরা, এটা ম্যাগনিফিকেশন থার্ড ফর্মুলা। তোমরা ম্যাগনিফিকেশনের দুটো ফর্মুলা জানো, আমি তোমাদের ম্যাগনিফিকেশনের 3 নম্বর ফর্মুলাটাকে এখানে লিখলাম, যেটা তোমার এনসিইআরটি বইখানে কোথাও পাবে না, ঠিক আছে, হায়ার ক্লাসে পড়ানো হয় এটা। তো এম ইকুয়াল টু এফ বাই এফ মাইনাস ইউ, এটা দিলেও ম্যাগনিফিকেশান দ্রুত আসে। এখানে তুমি যদি এই ফর্মুলা ইউজ না করো, অন্য কোনো ফর্মুলা করো, তাহলে তোমাকে দর্পণ ফর্মুলা ইউজ করতে হবে, এই যে অঙ্কটা এটা বড় হয়ে যাবে। ম্যাগনিফিকেশান আরেকটা ফর্মুলা কী জানি, সেটা হচ্ছে আমরা জানি যে প্রতিবিম্ব উচ্চতা বাই তোমাদের কি বস্তু উচ্চতা, ঠিক আছে। এবার মনে রাখবে এখানে খালি উচ্চতা দিয়েই করা এমন না, এখানে প্রতিবিম্বের ব্যাস বাই বস্তুর ব্যাস এভাবেও তুমি ধরতে পারো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আমাদের ম্যাগনিফিকেশান এসছে, প্রতিবিম্ব ব্যাস আমাদের কি বলেছে 6, ঠিক আছে। প্রতিবিম্ব ব্যাস, বস্তুর ব্যাস, নট প্রতিবিম্ব, কারণ বস্তুকে বসানো হচ্ছে। বস্তুর ব্যাস আমাদের কি বলেছে 6, তোমাদের প্রতিবিম্বের ব্যাস জিজ্ঞেস করেছে, তাই না, কী জিজ্ঞেস করেছে, প্রতিবিম্বের ব্যাস জিজ্ঞেস করেছে। তো প্রতিবিম্বের ব্যাস এখান থেকে আমরা কী বেরোবে, আমাদের বেরোবে 6×2=12 সেন্টিমিটার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ওকে। এবার এটা তুমি যদি দর্পণ ফর্মুলা দিয়ে করলে কী হবে, চলো সেটাও একবার দেখিয়ে দিই, সেক্ষেত্রে এই যে অঙ্কটা আছে এটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কাছে একটা ব্যাপারে সরি বলছি, আজকে আমি ক্লাসটাকে একটু স্পিডে করিয়েছি, ঠিক আছে, রিয়েলি সরি ফর দ্যাট। এটা একটা পার্সোনাল কারণে আমি তোমাদের স্পিডে করিয়েছি, ওকে, আই এম সরি ফর দ্যাট, কারণ আমার পার্সোনাল জিনিস তোমাদের ক্লাসের মাঝখানে আসা উচিত নয়, বাট কিছু করার নেই, আমি ইচ্ছা করে দিচ্ছি না, ঠিক আছে। নর্মালি আমি স্লো ক্লাস করাই, আস্তে আস্তে বোঝাই, আজকে একটু স্পিডে বুঝিয়েছি, ঠিক আছে, ব্যাস আর কিছু না। তোমরা দেখতেই পাচ্ছ, তো এটা আমরা যদি ফর্মুলা ইউজ করি আমরা কি জানি, 1/v + 1/u = 1/f। আমাদের এফ কত, আমি তোমাদের আগেবারে এঁকে বলেছিলাম, এই হচ্ছে আমাদের দর্পণ, যেটা হচ্ছে আমাদের পি। এখান থেকে দেখো 30 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে বসানো হয়েছে, আর তারও দ্বিগুণ দূরত্বে আমাদের কী রয়েছে, আমাদের এফ রয়েছে, তার মানে 60 সেন্টিমিটার আমাদের এফকে রয়েছে। আমরা জানি যে এটা আমাদের অবতল দর্পণ। আমরা কি দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা একটা অবতল দর্পণ। সো অবতল দর্পণে অবতল দর্পণে আমরা কী জানি, অবতল দর্পণে আমরা জানি এফ আমাদের মাইনাস হয়, তার মানে এখানে কত নেবো, এখানে আমরা এটাকে মাইনাস নেবো, ঠিক আছে। 1/v, আমি তোমাদের বলেছি এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করবে তখন বস্তু নেগেটিভ হবে না পজিটিভ হবে, প্রতিবিম্ব নেগেটিভ হবে না পজিটিভ হবে, বস্তু নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা ডিসাইড করবে কি বলে দেওয়া আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আমাদের বরফের বল যেটা রেখেছো, অর্থাৎ বস্তু দূরত্ব, সেটা আমাদের 30 সেমি বলে দেওয়া আছে। এটা বলে দেওয়া আছে, তার মানে এর সাইন তুমি ইউজ করবে, যেটা বার করতে বলবে তার সাইন তুমি ইউজ করবে না। দেখো এখানে ফোকাস আর বস্তু দূরত্ব বলে দেওয়া আছে, এদের সাইন তুমি ব্যবহার করবে, তুমি কিন্তু কোনোভাবেই ভি এর সাইন ব্যবহার করবে না। এখানে ইউ আমাদের কী হবে, ইউ আমাদের নেগেটিভ হবে। এটা দিয়ে সলভ করো, 1/v এর যে ভ্যালু আসবে সেটা আমাদের আসবে 1/30, এবং সেটা পজিটিভে আসবে। তার মানে এখান থেকে ভি এর ভ্যালু কী পাচ্ছি আমরা, 30 সেন্টিমিটার পাচ্ছি। ভি এর ভ্যালু কী পাচ্ছি আমরা, 30 সেন্টিমিটার পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে আশা করি। আচ্ছা, এবার কি বলেছে, এবার আমাদের বলেছে যে আমরা একটা ফর্মুলা জানি ম্যাগনিফিকেশনের, কী ফর্মুলা জানি, আমরা জানি -v/u। এই ফর্মুলা আমরা জানি, যেখানে এই যে মাইনাসটা, এটা অবশ্যই বেসিক্যালি কি সূত্রের মাইনাস, এই মাইনাসটা ওই জন্য ব্র্যাকেটের বাইরে দিলাম। এবার -v এর মান কত, আমাদের দেখো পজিটিভে এসছে, ঠিক আছে, সেটা পজিটিভ হবে। আর ইউ এর মান আমরা জানি নেগেটিভ হয়, সেটা কত হয় আমাদের দেখতে পাচ্ছি, জাস্ট মিনিট, এখানে আমাদের 60 হবে,
এইটা আমাদের ভ্যালু কী হবে, এটা আমাদের 60 হবে ভ্যালু, এই ভ্যালুটা আমাদের 60 দেবে, সরি ফর দ্যাট, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে আমার, 60 সেন্টিমিটার, তার মানে এটা আমাদের কী হবে, এটা আমাদের হবে 60 সেন্টিমিটার, ঠিক আছে। আর নিচে আমাদের কী হবে 30 সেন্টিমিটার, এইটা কেটে যাবে, এটা দেবে, অর্থাৎ এখানে ম্যাগনিফিকেশন কী দাঁড়াবে, আমাদের 2 দাঁড়াবে। ম্যাগনিফিকেশনে আমাদের দ্বিতীয় ফর্মুলা আমরা কী জানি, প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা হয়, কিন্তু এখানে উচ্চতাকেই ব্যাস আকারে দিয়েছে, ঠিক আছে। তোমরা বলো উচ্চতাকে ব্যাস আকারে কী করে দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, কেন সেটা বলে দিচ্ছি। দেখো সব কিছু বুঝিয়ে দেবো, স্পিডে বোঝাচ্ছি মানে এরকমটা না যে বুঝিয়ে দেবো না। এখানে ম্যাগনিফিকেশন কত, আমাদের 2, প্রতিবিম্ব উচ্চতা আমাদের বার করতে হবে, যেটা আমরা এক্স ধরছি, বস্তু উচ্চতা কত দেওয়া আছে, আমাদের 6 দেওয়া আছে। দেখো 6 দুগুণে কত হচ্ছে, এখানে এক্সের মান 12, ঠিক আছে, তার মানে এই প্রতিবিম্ব উচ্চতা কত হচ্ছে 12। দেখো কেন আমি বলছি তোমাদের ব্যাস আমাদের উচ্চতা নির্বাচন করতে পারে, সেটা হচ্ছে ধরো তুমি এখানে একটা ছোট লোহার বলকে নিলে, যার ব্যাস হচ্ছে এইটা, যার ব্যাস হচ্ছে কি এইটা, এবার তুমি একটা বড় লোহার বলকে নিলে, যার ব্যাস হচ্ছে দেখো এইটা, তো তুমি যদি ব্যাসের নিরিখে দেখো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর ব্যাস ছোট, এর ব্যাস বড়, তার মানে বেসিক্যালি এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে বেশি, এটা দেখো লম্বা হয়ে যাচ্ছে বেশি, এটা কিন্তু কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই নিরিখে আমরা বলতে পারি বস্তুর উচ্চতা ব্যাসের উপরও নির্ভর করতে পারে। হ্যাঁ, তুমি যদি এটাকে এরকম করে দাও, অর্থাৎ এটাকে এদিকে করে দাও, ঠিক আছে, তখন একটা অন্য কিছু হতে পারে, কিন্তু এখানে ব্যাসকে উচ্চতা হিসাবে নিয়েছে, যেটা টেকনিক্যালি নেওয়া যেতে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো এবার নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে যখন আলো জল থেকে বায়ু মাধ্যমে চালিত হয় তখন তার কী চেঞ্জ হয়। দেখো মাধ্যম চেঞ্জ করলে ডেফিনেটলি কী চেঞ্জ হবে বলো তো, সেটা হচ্ছে গতিবেগ চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, সেটা যখন বায়ুতে আসে সামান্য কমে যায়, আর সেটা যখন অন্য অন্য ঘনমাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন মারাত্মক ডিফারেন্স হয়, ঠিক আছে। তো এখানে আমরা কী চেঞ্জ হবে, মাধ্যম চেঞ্জ করা মানে কী পরিবর্তন হবে, গতিবেগ পরিবর্তন হবে। আর গতিবেগ এখানে দ্রুতি বলে লেখা আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে দ্রুতিই হবে। মানে বেসিক্যালি কী চেঞ্জ হচ্ছে বলতো, স্পিড চেঞ্জ হচ্ছে। কী চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, যখন কোনো আলোকরশ্মি জলীয় মাধ্যম থেকে কোথায় যাচ্ছে, যখন কোনো আলোকরশ্মি জলীয় মাধ্যম, ধরো এটা জলীয় মাধ্যম, ঠিক আছে, এই যে জলীয় মাধ্যম, জাস্ট এ মিনিট, জলীয় মাধ্যম থেকে যখন কোনো আলোকরশ্মি কোথায় যাচ্ছে, বায়ু মাধ্যমে যাচ্ছে, তখন মনে রাখবে কোথা থেকে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, ফলে এ কিন্তু কী হবে, অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যাওয়া উচিত ছিল ওর এই পথে, কিন্তু এই পথে যাবে না, ও দেখো অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে, ঠিক আছে, দূরে বেঁকে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। এটা কেন হয়, স্পিডের কারণেই হয়, স্পিড বেশি হয়ে যায়, ফলে যে পথে আছে সে পথ থেকে না গিয়ে দূরে বেঁকে গিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, ভেরি কমন কোশ্চেন্স, এখন আর কারোর এই প্রশ্নের অসুবিধা হয় না। বলেছে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়ায় ক্যাথোডের কাছে কোন দ্রব্য তৈরি হয়। দেখো ক্যাথোড বলেছে, ভালো করে পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে, ক্যাথোড বলেছে। চলো এটা সলভ করে দিই তোমাদের। ক্লোর অ্যালকালি যে বিক্রিয়া আছে, তোমরা রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার আছে সেটা খোলো, এনসিইআরটিতে যাও, এবং সেখানে NaCl অর্থাৎ যে তোমাদের লবণ প্রক্রিয়া আছে না, যেখানে অ্যাসিড ক্ষার এবং লবণ, রাসায়নিক বিক্রিয়া যেতে হবে না, অ্যাসিড ক্ষার লবণে যাও। অ্যাসিড ক্ষার লবণে গেলে তোমরা যে NaCl পাবে, অর্থাৎ যেখানে সাধারণ লবণ তৈরি হচ্ছে পাবে, সেই বিক্রিয়া এটা তোমাদের দেখানো হয়। ওকে, অ্যান্সার এখানে কী বলছি, NaOH এবং H2 উৎপন্ন হয়। কীভাবে উৎপন্ন সেটা বলে দিই। ধরো এইখানে তুমি নিয়েছো একটা বিকারকে, ঠিক আছে, এবং এর মধ্যে দুটো তুমি এখানে তড়িৎদ্বারকে নিয়েছো, একটা হচ্ছে ক্যাথোড আর দুই হচ্ছে অ্যানোড। আচ্ছা চলো তোমাদের আমার কাছে ডাউনলোড করা আছে, সেটা দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে তুমি জলীয় সলিউশনটাকে নিয়েছো, এটা হচ্ছে তোমাদের NaCl এর জলীয় সলিউশন, এবং এটা হচ্ছে প্রচণ্ড গাঢ় NaCl সলিউশন। গাঢ় NaCl সলিউশনকে কী বলা হয় জানো, ব্রাইন বলা হয়। কী বলা হয়, ব্রাইন সলিউশন বলা হয়, ঠিক আছে। এটা কী বলা হয়, ব্রাইন সলিউশন। তুমি যখন এর মধ্যে তড়িৎ চালনা করবে তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে Na আছে সেটা Na প্লাস দেবে, আর এই যে Cl আছে সেটা Cl মাইনাস দেবে। সেটা কী দেবে, সেটা এখানে Cl মাইনাস দেবে, ঠিক আছে। আর এই যে তোমাদের জল আছে মানে H2O, NaCl এর সলিউশন বলেছি, তো জল আছে H2O, এ কিসে ভাঙবে, H প্লাস এবং OH মাইনাসে ভেঙে যাবে, H প্লাস এবং OH মাইনাসে ভেঙে যাবে। ক্যাথোড, দেখো ক্যাথোডের দিকে কী যাবে, এখানে হাইড্রোজেন ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোড এখানে নেগেটিভ, এই জায়গায় ক্যাথোড পজিটিভ করেছে, ঠিক আছে। ক্যাথোড পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, এটার কোনো মানে নেই যে ক্যাথোড নেগেটিভ বা ক্যাথোড পজিটিভ। মনে রাখবে ক্যাথোড নেগেটিভ বা পজিটিভের উপর বেস করে হয় না, ক্যাথোড রিডাকশন হচ্ছে নাকি তোমাদের হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তার উপর বেস করে হয়, ঠিক আছে। ক্যাথোড রিডাকশন হচ্ছে নাকি অক্সিডেশন হচ্ছে তার উপর বেস করে ক্যাথোড হয়। ওকে, তো এখানে তোমাদের মনে রাখবে এখানে আমরা যে বিক্রিয়াটা ঘটাবো তাতে ক্যাথোড নেগেটিভ হবে, ঠিক আছে, তাতে ক্যাথোড কী হবে, তো ক্যাথোড নেগেটিভ হবে, আর অ্যানায়ন কী হবে, মানে অ্যানোড কী হবে, অ্যানোড তোমাদের পজিটিভ হবে, ঠিক আছে। এবং মনে রাখবে এই যে তোমাদের Cl মাইনাস অ্যানোডের দিকে যাবে, ঠিক আছে, Cl মাইনাস কী হবে, অ্যানোডের দিকে যাবে। আর এখানে এই যে তোমাদের OH, এই OH চলে যাবে তোমাদের অ্যানোডের দিকে, ঠিক আছে। OH কোথায় চলে যাবে, তোমাদের অ্যানোডের দিকে চলে যাবে। ওকে, আর মনে রাখবে এই যে আমাদের ক্যাথোডের দিকে চলে যাবে তোমাদের Na প্লাস,
আর ক্যাথোডের দিকে কী চলে আসবে তোমাদের, হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, এবার এই যে হাইড্রোজেন আয়ন, এটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে এবং ক্যাথোড দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ক্লোরিন, এটাও গ্যাসে পরিণত হবে এবং অ্যানোড দিয়ে বাইরে আসবে। ঠিক আছে, এটা অ্যানোড দিয়ে কী হবে, ক্লোরিন গ্যাস আকারে বাইরে আসবে, এটাও হাইড্রোজেন গ্যাস আকারে বাইরে আসবে, H2 হয়ে বাইরে আসবে, এটাও তোমাদের Cl2 হয়ে কী হবে, তোমাদের বাইরে আসবে। ঠিক আছে, এবার দেখো আর পড়ে থাকলো কি, তাহলে Na+ পড়ে থাকলো আর OH- পড়ে থাকলো, এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে এবং ক্যাথোডের কাছাকাছি আমরা NaOH-কে পাবো, অর্থাৎ কস্টিক সোডাকে পাবো, এবং সেটাকে আলাদা করে বের করে আনা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোর অ্যালকালি প্রসেস। কী বলা হয় একে, ক্লোর অ্যালকালি প্রসেস। অ্যালকালি কোনটা, এই যে NaOH, এটা হচ্ছে অ্যালকালি, আর ক্লোর কেন, কারণ ক্লোরিন নির্গত হয় তাই। তো মনে রাখবে ক্যাথোডে এক্ষেত্রে আমরা কাকে পাই, ক্যাথোডে এক্ষেত্রে আমরা পাই হচ্ছে NaOH-কে, আর যদি বলে অ্যানোডে কাকে পাই, সেটা হচ্ছে Cl এবং OH-কে পাই, Cl2 এবং OH-কে পাই, বিশেষ করে ওই Cl2-কেই পাই, কারণ OH পরবর্তীকালে এর আকর্ষণ এদিকে চলে যায়। ঠিক আছে, সো মেনলি আমরা কাকে পাই, ক্লোরিনকে পাই আমরা অ্যানোডে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন সেখানে বলেছে FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট। ফেরাস সালফেটকে তুমি যখন ভাঙছো তখন এই তিনটে উৎপন্ন হয়। তোমরা আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেবে, যেটা কী ধরনের বিক্রিয়া, 1, আর 2 হচ্ছে এখানে এই যে Fe2O3 অর্থাৎ যেটা এখানে ফেরিক অক্সাইড উৎপন্ন হয়েছে তার কালার কী হবে। এখানে তো তোমাদের ফেরাস সালফেটের কালার জিজ্ঞেস করেছে, আমি তোমাদের দুটো প্রশ্ন করলাম, এটা কী ধরনের বিক্রিয়া, আর Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইড তার যে কালার হবে সেটা কী হবে। অ্যান্সার দাও নিজেরা। দেখো এখানে অ্যান্সার তোমাদের বলেছে সবুজ। তোমরা জানো যে ফেরাস সালফেট হয়, এটা হচ্ছে তোমাদের কি, এটা তোমাদের ফেরাস, পয়েন্ট টু বি নোট, এটা তোমাদের ফেরাস সালফেট। আমাকে একটু মাফ করো, আজকে একটু স্পিডে পড়িয়েছি তাই। ফেরাস সালফেট এর কালার কী হয়, গ্রিন হয়। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা কি, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। ঠিক আছে, ফেরিক অক্সাইডের কালার কী হয় জানো, ব্রাউন হয়, বাদামি হয়। কী হয় তোমাদের, বাদামি হয় বা ব্রাউন হয়। ঠিক আছে, আর এটা দেখো একটা ভেঙে তিনটে উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন বলি। কী বলি আমরা, বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন। এখানে দুটো গ্যাস উৎপন্ন হয় এবং একটা সলিড উৎপন্ন। এটা দারুণ জিনিস যে একটা সলিড ভেঙে তুমি গ্যাসকে পেতে পারো, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এবং এখানে যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে হিটকে প্রয়োগ করা হয়। হিট না দিলে এটা কোনো দিন হবে না। ঠিক আছে, এবং ডিকম্পোজিশন হবেই না। তো বিয়োজন বিক্রিয়া, এখানে হিট জনিত বিয়োজন বিক্রিয়া, থার্মাল ডিকম্পোজিশন বলা হয় একে, কারণ হিট প্রয়োগ হচ্ছে ওই জন্য থার্মাল শব্দটা আসছে। এবং এখানে একটা সলিড এবং দুটো গ্যাস উৎপন্ন হচ্ছে। কালার কি এর, সবুজ, এর কালার কি, বাদামি। এই টোটাল প্রশ্ন আজকে ছিল। তোমরা যদি চাও যে পেড কোর্স নিয়ে কোয়ারি করতে, তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে নাম্বারটা বলে দিচ্ছি, অর্থাৎ 8670838797, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ম্যাথ কোর্সে এখন 200 টাকা ছাড় আছে। ওভারঅল আমাদের সায়েন্স আর ম্যাথ নিয়ে 300 টাকা ছাড় আছে। সায়েন্সে 100 টাকা ছাড়, আর সায়েন্স নেওয়ার পর ম্যাথ নিয়ে 200 টাকা ছাড়, টোটাল 300 টাকা ছাড় আছে। তোমাদের মোটামুটি কোর্সটা দেখো, নর্মালি আমরা যে কোর্স করে সেগুলো চিপ রেটেই হয়। ঠিক আছে, 12 মাসের হিসাব করলে তোমরা দেখবে চিপ রেটই হচ্ছে। এর যে ভ্যালিডিটি সেটা পরের বছর মার্চ মাস অবধি তোমাদের থাকবে। ওকে, থ্যাংক ইউ।